আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন অভিষেক হয়েছে প্রদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী তাকে ট্র্যাপে ফেলতে চেষ্টা চলছিল এবং সেই চাপ থেকে কোথাও গিয়ে রাহুল গান্ধী যেন নিজেই বেরিয়ে এলেন এবং সেখান থেকেই তিনি যে কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ। তিনি সরাসরি ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা সরকার তারও সমালোচনা করলেন। কেন? অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একদম চেষ্টা করা হচ্ছিল যে ঝাড়খণ্ডে এই মুহূর্তে আন্দোলন চলছে, অনশন চলছে এবং সেটার খবর আপনারা নিশ্চয়ই পেয়েছেন। ঝাড়খণ্ড সরকারের যে শিক্ষা পলিসি সেটাকে কেন্দ্র করে একদম সরাসরি সেখানকার ছাত্ররা সেখানে আন্দোলন করছেন এবং সেটাকে নিয়ে অনশনও করছেন একজন অত্যন্ত স্কলার মানুষ। এবং তার সঙ্গে সোনাম ওয়াংচুক অলরেডি দেখা করেছেন তাকে। তিনি নির্জল উপবাস করতে চেয়েছিলেন, কিন্তু সোনাম ওয়াংচুক বলেছেন আপনি হাঙ্গার স্ট্রাইক করুন, উপবাস করুন, কিন্তু আপনি জল খেয়ে উপবাস করুন। এবং সোনাম ওয়াংচুকের কথা শুনে তিনি জল খেয়েছেন। তো এই ছবিগুলো এসেছে সামনে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কেন রাহুল গান্ধী কোনো কথা বলছেন না। তো রাহুল গান্ধী একদম ভিডিও বার্তায় এসে বলেছেন যে আমি সম্পূর্ণভাবে কন্ডেম করছি যদি কোনো জায়গায় শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের ফ্লস থেকে থাকে, সেটা কংগ্রেসের সরকার হতে পারে, সেটা অন্য কোনো সরকার হতে পারে, সেটা আম আদমি পার্টির সরকার হতে পারে, ইন্ডিয়া অ্যালায়েন্সের যে কোনো দলের সরকার হতে পারে, আমি সম্পূর্ণভাবে কন্ডেম করছি এবং সম্পূর্ণভাবে এর বিরুদ্ধে দাঁড়াচ্ছি যে সেই সরকারকে সম্পূর্ণ বিষয়টা দেখতে হবে, সেই সরকারকে সম্পূর্ণ ছাত্রদের দাবি মানতে হবে। তার পরবর্তীতে অন্য আরেকটা রাজ্যের কথা আপনাদের জানাবো। আপনারা আগে দেখুন রাহুল গান্ধী কি বললেন। কর্ণাটকের ক্ষেত্রে ডিকে শিবকুমার আরো একটা এগিয়ে গিয়েছেন। তিনি সরাসরি ছাত্র আন্দোলন তৈরি হওয়ার আগেই ছাত্রদের সঙ্গে গিয়ে বসে পড়েছেন, মিটিং করেছেন, তাদের সমস্ত পয়েন্টগুলো পয়েন্ট আউট করে তিনি এখন সলভ করার চেষ্টা করছেন। দেখাবো আপনাদের সেই ছবি, কিন্তু আগে রাহুল গান্ধীর কথা আপনারা শুনুন, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যা। झारखंड के स्टूडेंट्स अपने हक के लिए प्रोटेस्ट कर रहे हैं, प्लीज उनको सपोर्ट करें। देखिए, स्टूडेंट प्रोटेस्ट जो देश में हो रही है एजुकेशन सिस्टम के खिलाफ हो रही है। मैंने साफ कहा है, देहरादून में कहा है, कोटा में कहा है और इलाहाबाद में जाकर कहने वाला हूं, हमारा एजुकेशन सिस्टम कोलैप्स्ड है, बहुत महंगा है और ऑप्रेसिव है। हर सरकार को स्टूडेंट्स की बात सुननी चाहिए और एजुकेशन सिस्टम को बदलने के लिए एक्शन लेना चाहिए, चाहे वो कांग्रेस की सरकार हो, ন্যাশনাল সরকার हो या झारखंड की सरकार हो। আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য এবং অবশ্যই সেই জায়গাটা কিন্তু অবশ্যই বিজেপি একটা ফাঁদ ছিল, কিন্তু সেখানে রাহুল গান্ধী সম্পূর্ণ জালের মধ্যে হয়তো তার যে বক্তব্য তিনি একদম বলে দিলেন এবং সেটা সরিয়ে দিলেন, সেটা কোনো মতেই হবে না। এবং কংগ্রেসের সরকার চালিত যে কর্ণাটক সরকার চলছে এই মুহূর্তে, সেখানে কর্ণাটকে ডিকে শিবকুমারের বিরুদ্ধে কিন্তু একটা ছাত্র আন্দোলন জোট বাঁধেছিল। আপনারা বুঝতেই পারছেন সেই জোট বাঁধতে কারা সাহায্য করছিল, অবশ্যই ছাত্র নেতারাই সেখানে ছিলেন এবং অবশ্যই সেই ছাত্র নেতারা কিন্তু জোটবদ্ধ হচ্ছিলেন। তো সেই ক্ষেত্রে সেই আন্দোলনটা সবে দানা বাঁধছিল এবং অবশ্যই একটা মিছিল বের করার মতন তারা প্রেক্ষাপট তৈরি করেছিল। তখন সেই খবর যায় মুখ্যমন্ত্রীর কাছে, ডিকে শিবকুমারের কাছে। তিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি সরাসরি সেখানে ছাত্রদের কাছে চলে যান। তিনি গিয়ে বলেন যে একদম আপনাদের কি কি দাবি আছে আমাদের বলুন তো, একটা পয়েন্ট আউট করে আমি লিস্ট করে নিয়ে যাচ্ছি এবং তার পরবর্তীতে সম্পূর্ণটা মিটিয়ে দেব। এবং তার সঙ্গে তখন প্রিয়াঙ্ক খার্গেও ছিলেন, অর্থাৎ মল্লিকার্জুন খার্গে ছিল, এবং কর্ণাটকের তিনি গৃহমন্ত্রী, যিনি কয়েকদিন আগে আরএসএস কে চিঠি লিখে বলেছিলেন যে আপনারা কেন রেজিস্ট্রেশন করাননি এখনো পর্যন্ত। তো সেই প্রিয়াঙ্ক খার্গে এবং ডিকে শিবকুমার সেখানে যান এবং সম্পূর্ণভাবে কিন্তু যে শত্রুর মুখে ছাই দেওয়া সেরকম একটা প্রেক্ষাপট তৈরি করেন এবং রাহুল গান্ধী দিল্লিতে বসে এই কাজ করলেন। তো সুতরাং সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে কিন্তু একটাই জায়গায় আটকা পড়ছে। ভারতীয় জনতা পার্টির সরকার তারা কিন্তু চাইছিল যে বারংবার যে এই যে তাদের উপর আঘাতটা নেমে আসছে, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিয়ে চলে যেতে হলো, ছাত্রীরা এই মুহূর্তে দাবি করছে যে অমিত শাহকে এসে কিছু বলতে হবে এবং অমিত শাহকে এসে কিছু বলতে হবে সেটা এতটাই গুরুতর হয়ে উঠেছে এই মুহূর্তে। কোনোদিনই সংসদ বসছে না এবং অমিত শাহ কোনোদিন সংসদে আসছেন না। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে একদম মল্লিকার্জুন খার্গে তিনি একটা প্রেস কনফারেন্স করেন এই বিষয়ে এবং প্রেস কনফারেন্স করে সম্পূর্ণ তার এই দাবিটাই জানান যে অমিত শাহ এত বড় একটা ঘটনা ঘটে গেল, ছাত্রদের উপর লাঠিচার্জ হলো, ছাত্রদেরকে ইলেকট্রিক শক দেওয়া হলো, ছাত্রদের উপর একদম সরাসরি
প্যালেট গান চালানো হলো, যে প্যালেট গান শুধুমাত্র আমরা দেখতে পেয়েছিলাম ইতিমধ্যে কাশ্মীরে চলেছিল, তাই সেটাকে নিয়েও খুব চর্চা হয়েছিল। তো সেই প্যালেট গান চালানো হলো ছাত্রদের উপর, এবং তার সঙ্গে একদম সরাসরি কিন্তু আমরা দেখতে পেলাম কাঁদানে গ্যাসও চললো। তো সেই মহিলাদেরকে অত্যাচার করা, ছাত্রদেরকে অত্যাচার করা, সেটা নিয়ে অমিত শাহ কিছু বয়ান দেবেন না? তো সেটা একদম মল্লিকার্জুন খাড়গে প্রেস কনফারেন্স করে বলেছেন যে তিনি আসুন, এটা গণতন্ত্র চলছে, তো এই গণতন্ত্রে যদি সরকার অ্যাকাউন্টেবিলিটি না নেয় তাহলে কে অ্যাকাউন্টেবিলিটি নেবে? मैं आपसे ही पूछता हूं, इतनी बड़ी घटना हो गई है, सदन में आके वो एक स्टेटमेंट नहीं दे सकते होम मिनिस्टर? तो इसीलिए मेरा कहना है कि आप आओ, सुरली चले, डिबेट में सभी भाग लेंगे। আপনারা শুনলেন মল্লিকার্জুন খাড়গের বক্তব্য, এবং অবশ্যই যে প্যালেট গান চালানো নিয়ে এত বিতর্ক, সেটাকে নিয়ে রাহুল গান্ধী কিন্তু সরাসরি প্রমাণ দিয়েছেন যে একদম ছাত্রীদের দাঁড় করিয়ে দিয়েছেন, এবং তারা বলছেন যে আমরা দেখতে পেয়েছি প্যালেট গান চলেছে, আমার কানের পাশ দিয়ে প্যালেট গান বেরিয়ে গিয়েছে। তো সেই যে জায়গাগুলো তুলে ধরছেন এই মুহূর্তে রাহুল গান্ধী, এবং সরাসরি তিনি বলে দিলেন যে কংগ্রেস সরকার থাকলে তাদেরকেও দায় নিতে হবে, অন্য কোনো পার্টির সরকার থাকলে তাদেরকেও দায় নিতে হবে, শিক্ষা সবার আগে, এবং শিক্ষার ক্ষেত্রে কোনোভাবেই আমি কাউকে স্পেয়ার করছি না, আমি ছাত্রদের সঙ্গে দাঁড়াচ্ছি, আমি সম্পূর্ণভাবেই ছাত্রছাত্রীদের যে মুভমেন্ট সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছি, তাদের দাবির পাশে দাঁড়াচ্ছি। এটা কিন্তু অবশ্যই কোথাও গিয়ে একটা বড় সড়ো নাড়িয়ে দেওয়া কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার যে কাজটা এতদিন ধরে করতে পারলেন না, সেই কাজটা রাহুল গান্ধী একদিনে করে দিলেন। এবং জেএনএম সরকার, যেটা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকার, হেমন্ত সোরেন, তিনি কিন্তু অলরেডি বলেছেন যে আমরা অবশ্যই ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে রাজি রয়েছে, আপনাদের অনশন করার কোনো দরকার নেই, আপনারা আসুন আমার সঙ্গে কথা বলুন, আমরা অবশ্যই দেখবো যে কি কি ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। কিন্তু অবশ্যই দেশ জুড়ে যেভাবে ছাত্র আন্দোলন বাড়ছে, সেটা কিন্তু তার অন্যতম একটা জায়গা কি বলুন তো, বেকার সমস্যা। ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছে যে তাদের বেকারত্ব বাড়ছে প্রতিনিয়ত, এবং তাদের যারা সিনিয়র, যারা স্কুল পাশ করে কলেজ পাশ করে বসে আছে, তাদেরকে দেখে ক্রমাগত একটা মানুষের মধ্যে ভয় দাঁড়াচ্ছে। তার কারণ তারা তো রেগুলার বেসিস পলিটিক্স করে টাকা কামাবে না, তারা তো রাস্তায় ঘুরে ঘুরে সিন্ডিকেট করে টাকা কামাবে না, বা ব্যবসা বাণিজ্য করে সবাই টাকা কামানোর মতন পরিস্থিতি থাকে না। তো তাহলে তারা কি করবে? সেই যে বেকার সমস্যা, সেইটা সবচেয়ে বেশি ছাত্রদেরকে কিন্তু ভাবাচ্ছে, এবং সেখান থেকেই এই ছাত্র আন্দোলনগুলো সারা দেশ জুড়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিভিন্ন জায়গায় তারা এই নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করুন। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছাত্রছাত্রীরা শুধুমাত্র স্কুল ছুট হচ্ছে তাই নয়, বরঞ্চ এই মুহূর্তে বর্তমানে ভারতবর্ষে স্কুল উঠে যাওয়ার যে সংখ্যাটা, স্কুল উঠে যাওয়ার যে একটা জায়গা শুরু হয়েছে, গত 10 বছর 93,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, সেটা কিন্তু মারাত্মক একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে আমাদের সরকারকে এবং আমাদের সমাজকে। এবং বিকশিত ভারতের থেকে সেটা যোজন যোজন দূরত্বে, শুধুমাত্র বুকে প্ল্যাকার্ড লিখে বিকশিত ভারতের স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ালেই তো হবে না। তো সেই জায়গাটা এই মুহূর্তে তৈরি হচ্ছে, এবং অবশ্যই যে জায়গাটায় আপনাদেরকে একদম শুরুতেই বললাম যে রাহুল গান্ধী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন, অবাক করে দিয়ে তিনি পলিটিক্সের আগে ছাত্রছাত্রীদেরকে রাখলেন, দেশের যুব সমাজকে রাখলেন। এটা অবশ্যই পলিটিক্যাল মানুষ যে কোনো কিছু পলিটিক্স ভেবেই করেন। রাহুল গান্ধীও একদম 2029-এর কথা ভেবে করেছেন, এটা বললেও কি খুব ভুল বলা হয় না? কিন্তু অবশ্যই বিজেপি কি 2029-এর কথা ভাবছে না? তারা কিন্তু এই কথাটা বলতে পারলো না। ছাত্রছাত্রীরা যখন চাইছে অবশ্যই ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে, এত আন্দোলন করার কিছু নেই। একদম 6 তারিখে যদি তারা এই কথাটা বলে দিচ্ছে, ককরোচ পার্টির প্রথম আন্দোলনে 6 জুন, তাহলে তো 25শে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হতো না। এতজন ছাত্রছাত্রী, তাদেরকে এভাবে বেধড়ক মার খেতে হতো না, এবং অমানসিক মার খেতে হতো না, একজনের চোখ নষ্ট হতো না, একজনকে ভেন্টিলেশনে যেতে হতো না, এই ঘটনাগুলো তো ঘটতো না। তাহলে তারাও তো পলিটিক্সই করছে, কিন্তু তারা পলিটিক্সটা করছে অন্য পদ্ধতিতে। রাহুল গান্ধীও পলিটিক্স করছেন, তিনি কিন্তু ছাত্রছাত্রীদের পাশেই দাঁড়ালেন। আপনারা কিভাবে দেখছেন সম্পূর্ণ বিষয়টাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। হ্যাঁ, একেই উল্টো গিনতি বলে। এক অনড় রক সলিড সাম্রাজ্য কমাসের মধ্যে টলমল করতে থাকে সব দিক থেকে, সব ক্ষেত্রে। আজ ভারতের রাজনীতির দিকে তাকালে সেটা খুব পরিষ্কার। বাঁকিপুরে একটা উপনির্বাচন সেই ইঙ্গিত স্পষ্ট করে দিয়ে গেল। কার আসন? নিতিন নবীনের। তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি। কিছুদিন আগে তাকে রাজ্যসভাতে নিয়ে যাওয়া হয়েছে, কাজেই ওই আসনে উপনির্বাচন ছিল। তিনি বাঁকিপুরের এমএলএ ছিলেন। কিন্তু এটা বললেই সবকিছু বলা হয়ে যায় না। এই বাঁকিপুর বিধানসভা আগে ছিল পাটনা ওয়েস্ট।
এখান থেকে একসময় সিপিআই এর প্রবাদ প্রতিম নেতা, বিহারের বিরাট নেতা সুনীল মুখার্জি, ফাউন্ডার, ওখানকার সিপিআই এর পত্তন করেছিলেন, তিনি জিতেছিলেন এখান থেকে। কিন্তু 1995 থেকে এই আসন ছিল বিজেপির, জিতেছিলেন নবীন কিশোর প্রসাদ সিনহা। ইনি হলেন আজকের নীতিন নবীনের পিতাশ্রী। হ্যাঁ, 1995 থেকে 2005 পর্যন্ত এই আসনে তিনি জিতেছেন, সেটাও প্রায় 5 বার। নবীন কিশোর 2006 থেকে 2025 পর্যন্ত জিতেছেন, মানে নবীন কিশোর জিতেছেন, আর 2006 থেকে 2025 পর্যন্ত জিতেছেন নীতিন নবীন। 2006 নীতিন নবীন বাঁকিপুরে, নাম তখন ছিল পাটনা ওয়েস্ট, 2006 প্রথম দাঁড়িয়েছিলেন, তারপর থেকে বাঁকিপুর আসনে জিতে এসেছেন। সেই আসনে প্রথমবার বাবার সরে যাওয়ার পরে, মৃত্যুর পরে তিনি দাঁড়িয়েছিলেন এবং প্রথমবার 82% ভোট পেয়ে সেখান থেকে জিতেছেন। তারপর থেকে প্রতিবারে জিতেছেন গড়ে, তার ভোট যদি গড় করা হয় 65% ভোট তিনি পেয়েছেন। তার যদি 5 বারের ভোটের গড় করা হয় তাহলে 65% ভোট তিনি পেয়েছেন। এবারের উপনির্বাচনের আগে বিজেপি নেতা, এই এলাকার এমপি রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, এই আসনে কুকুর বেড়াল যাকেই দাঁড় করানো হবে, মানুষ মোদিজির নামে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তাকেই জিতিয়ে আনবে। তো নীতিন নবীন রাজ্যসভায় চলে যাওয়ার পরে উপনির্বাচন ঘোষণা করা হলে বিজেপি এই আসনে অভিষেক কুমার সিনহা বান্টিকে প্রার্থী করে। ঠিক এই সময় যখন প্রার্থী ঘোষণা হয়ে গেল, তখন জনসুরাজের প্রশান্ত কিশোরের দাঁড়ানোর কথা শুরু হতে থাকে, কথাটা উঠেছে। তড়িঘড়ি নমিনেশন দেবার পরেও জমা করে দিয়েছিলেন, কিন্তু সেই বান্টিকে সরিয়ে দিয়ে বিজেপি এবার আনলেন নীরজ কুমার সিনহা। অর্থাৎ ভাবুন একবার, নীতিন নবীন জাতীয় সভাপতির আসন বাঁকিপুর, সেখানে একজনকে প্রার্থী করা হলো। প্রার্থী করার পরে কয়েকদিনের মধ্যে জমা হয়ে গেছে, তার নমিনেশন পেপার জমা হয়ে গেছে, ডাক ডোল পিটিয়ে সেই নমিনেশন পেপার জমা করেছে। তারপরে তাকে সরিয়ে নীরজ কুমার সিনহাকে সেখানে প্রার্থী ঘোষণা করা হলো। কেন করা হলো? আসলে অভিষেক সিনহার বাবা, মানে ওই বান্টি, তার বাবা চারা ঘোটালার অন্যতম আসামি হিসেবে দোষী সাব্যস্ত হয়েছিলেন। কাজেই প্রশান্ত কিশোরের সামনে স্বচ্ছ ভাবমূর্তির একজনের দরকার ছিল, সেই জন্য নীরজ কুমার সিনহাকে প্রার্থী করা হলো। মানে প্রথমেই ব্যাপারটাকে বিজেপি নিজেরাই তারা ঘেঁটে দিয়েছে, কিন্তু শেষ রক্ষা হলো না। যে আসনে 1995 থেকে আজ অব্দি গড়ে 65% ভোট পেয়ে জিতে এসেছে বিজেপি, সেই আসনে বিজেপি এবারে 34% ভোট পেয়ে হারল। প্রশান্ত কিশোর প্রায় 50% ভোট পেলেন। এবং এখানেই শেষ নয়, ওদিকে মধ্যপ্রদেশের দাতিয়া, আগে কংগ্রেসের এমএলএ রাজেন্দ্র ভারতীকে এখান থেকে জিতেছিলেন, তাকে দুর্নীতির দায়ে সরে যেতে হলো, সেই জন্য উপনির্বাচন হয়েছিল। কংগ্রেস নতুন প্রার্থী ঘনশ্যাম সিংকে দাঁড় করায়। রাজেন্দ্র ভারতী প্রায় প্রকাশ্যেই বিজেপিকে সমর্থন করা শুরু করে এবং শেষমেশ গতকাল তাকে সাসপেন্ডও করা হয়েছে। নির্বাচন মানে গণনার আগের দিনে তাকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু তারপরেও গতবারে কংগ্রেস 5% ভোটে জিতেছিল, এবারে ওই আসনে আজাদ সমাজবাদী পার্টি কাঁচিরামের একজন তাগড়া প্রার্থী অনেক ভোট কাড়ার পরেও প্রায় 8% বেশি ভোটে হারিয়েছে বিজেপিকে কংগ্রেস। হ্যাঁ, এখানেও কিন্তু বিজেপির ভোট 5% বেশি কমেছে, অর্থাৎ হেরেছে তো বটেই, 5% বেশি ভোটও কমেছে। এবং গুজরাটে মঞ্জলপুর আসন, এটাও বিজেপির গড় বলা যায়, বরাবর জিতে আসছে। এখানে বিজেপি গতবারে 75% বেশি ভোট পেয়ে জিতেছিল, এবারে 8% ভোট কমেছে, মানে 67% ভোট পেয়েছে। কংগ্রেস গতবারে 12% ভোট পেয়েছিল, এবারে কংগ্রেস 30% ভোট পেয়েছে। মানে কেবলমাত্র বাঁকিপুরের জয় নয়, বাঁকিপুরে তো একটা বিরাট জয়, সেখানে তো 65% ভোটে যারা জিততো সে এবারে 34% ভোট পেয়েছে, মানে 30% ভোট, 30%-এর বেশি ভোট কম পেয়েছে, তার ক্ষয় হয়েছে, সেটা তো একটা গেল। মধ্যপ্রদেশে তার ক্ষয় হয়েছে, এমনকি গুজরাট, সেখানেও 8% মতন ভোট কমেছে। জেনজির আন্দোলনের পরে সারা দেশে এটাই ছিল প্রথম লিটমাস টেস্ট, প্রথম টাটকা সার্ভে, একটা বড় স্যাম্পল সার্ভে। দেখা গেল একটা আন্দোলনের প্রথম পর্যায়ে ধাক্কায় বিহারে 30%, গুজরাটে 8%, মধ্যপ্রদেশে 5% কম ভোট পেয়েছে বিজেপি। হ্যাঁ, এটাকেই বলছি শেষের শুরু। যারা ভুলে গেছেন
তারা মনে করুন 2009 হঠাৎ বাম জমানার মধ্য গগনে মদন মিত্র জিতে গেলেন বিষ্ণুপুর উপনির্বাচন। হ্যাঁ, সেটাই ছিল বামেদের নির্বাচনী পতনের শুরুয়াত, সেটাই ছিল ইঙ্গিত। এবারেও এই 3 উপনির্বাচন বিজেপির অশ্বমেধের ঘোড়াকে থামিয়ে দিয়ে জানিয়ে দিল যে ক্ষয় রোগ ধরেছে, আর সেই ক্ষয় একেবারে হৃৎপিণ্ডে, মধ্য ভারতে। কেন? 2025-এ মাত্র কমাস আগে যে আসনে নীতিন নবীন 60% ভোট পেলেন, তারপর তিনি এখন বিজেপির জাতীয় সভাপতি, তার আসনে পূর্ণ শক্তি নিয়োজিত করেছিল বিজেপি। সবকিছু, সাম দাম দণ্ড ভেদ, বিজেপি নির্বাচনের কি করে কি করে না সবাই জানে। আরজেডির ক্যান্ডিডেট ছিল, তারপরেও 34% ভোট পেয়ে এই হার সাফ বলে দেয় এক জেনজিদের আন্দোলন বিরাট প্রভাব ফেলেছে। হ্যাঁ, বিজেপির ভুল স্ট্র্যাটেজি বা বলা ভালো এক অসম্ভব ওভার এস্টিমেশন, নিজেদের ক্ষমতা সম্পর্কে এক অগাধ বিশ্বাস। পাণ্ডবরা না 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম চেয়েছিলেন। না, যুধিষ্ঠির রাজ্য চাননি, যুদ্ধ চাননি, 5টা গ্রাম 5টা ভাইয়ের জন্য। দুর্যোধন তা দিতে অস্বীকার করে। শুরু হয় কুরুক্ষেত্র, মুছে যায় কৌরবেরা। নিজেকে, নিজের ক্ষমতাকে চূড়ান্ত বলে ভাবা এক অভ্রভেদী রথে চড়ে এক সর্বগ্রাসী আকাঙ্ক্ষা বহু শাসকের শেষের কারণ হয়েছে। ছাত্ররা কি চেয়েছিল? পরীক্ষার পেপার লিক হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হোক, সাজানো দরকার, আর যিনি আছেন মাথায় প্রতীকীভাবে তার পদত্যাগ। খুব সাধারণ আর স্বাভাবিক এক দাবি। শুরুতেই আলোচনা করা যেত, শুরুতেই একটা পদত্যাগ করালে আলোচনা শুরু হয়ে যেত। সি ভোটারের একটা সার্ভে বলছে 5 জন এনডিএর ভোটার, 5 জন এনডিএ যারা এনডিএ কে ভোট দিতেন, তাদের 2 জন মনে করেন যে এই পেপার লিক নিয়ে সরকার যা করেছেন তা যথেষ্ট নয়। মানে এই যে 30% ভোট কমেছে বিজেপির, সেটা তো বিজেপির ভোট ছিল, কিন্তু সরকার আলোচনাকে মাথা নোয়ানো বলে ভাবে। আর একটা ইতিহাস বলি, সেটাও ছিল জুলাই মাস, 26শে জুলাই 1876 সুরেন বাণিজ্যে কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে তুললেন। কেন গড়েছিলেন? ইংরেজরা ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পরীক্ষায় বয়স 21 থেকে সবার অলক্ষ্যে 19-এ নামিয়ে আনলো। 21 থেকে 19 সিভিল সার্ভিস, আইসিএস এর। মানে ভারতের উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারের সেই সমস্ত আইসিএস হবার আকাঙ্ক্ষা নিয়ে যে যুবকরা পড়াশুনো করছিল, তাদেরকে এক কোপে বাদ দিয়ে দেওয়া হলো। তারা বুঝতে পারলেন তাদের ভবিষ্যৎ অন্ধকার। মানে একটা বিশাল সংখ্যক ছাত্র বুঝতে পারলেন যে আমরা কি করে 19-এ কি করে, আমাদের সেই সময় শিক্ষা ব্যবস্থাতে 19-এ কারোর পক্ষেই আইসিএস দেওয়া সম্ভব ছিল। সেই সময় খেয়াল করে দেখুন, ভারতের উচ্চবিত্ত, সেই সময় পর্যন্ত উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সমাজে ইংরেজদের বিরুদ্ধে তেমন বিরাট ঘৃণা বা ক্ষোভ নেই। 1876 তাদের আকাঙ্ক্ষা ছিল ইংরেজ প্রশাসনে যোগ দেবার, দেশের কাজ করার, কিন্তু সেই তারা হঠাৎ দেখলো রাস্তা বন্ধ। সেই ক্ষোভের নেতৃত্ব দিলেন সুরেন ব্যানার্জি। সারা দেশে তিনি ঘুরলেন, এই দাবি নিয়ে সেই সমস্ত মেধাবী ছেলেদের সঙ্গে প্রতিবাদে সামিল হলেন, ব্রিটিশদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। একইভাবে শিক্ষা, এই আপনারা পরীক্ষার এইটাকে ঠিক করুন, সামান্য ব্যাপার ছিল, কিন্তু ব্রিটিশরা সেদিন শোনেনি। আর সেই সময় থেকে দেশের উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সমাজের যুবকেরা ব্রিটিশ বিরোধী হয়ে ওঠেন, বিভিন্ন বিপ্লবী দলে যোগ দিতে থাকেন। এই মেধাবী ছাত্র যুবকেরা, হ্যাঁ কংগ্রেসেও তারা যোগ দিয়েছেন, এই মেধাবী ছাত্ররা, হ্যাঁ এরা শেষ দিন পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের পতনের এক বড় কারণ ছিলেন, কারণ এরাই ছিলেন সে যুগের ইনফ্লুয়েন্সিয়াল। গ্রামে, মফস্বলে, শহরের মেধাবী ছাত্র যুবক যাদের পেছনে জড়ো হতেন সাধারণ মানুষ, একেবারে সেই ভুল একবার নয় বারবার ক্ষমতায় বসে থাকা শাসকেরা করে। আর এক পাহাড় প্রমাণ ইগো যখন ভাঙে, তখন তারা ভুলুণ্ঠিত। সেই শুরুতেই বলেছিলাম, ককরোচ জনতা পার্টির এই আন্দোলন ব্যবস্থা বদলে দেবে না। এই আন্দোলনের ফলে একদিন এই বাংলাদেশ বা শ্রীলঙ্কা বা নেপালের স্বপ্ন যারা দেখছেন, তারা ভারতীয় সংসদীয় গণতন্ত্রের শেকড়ের খবরই রাখেন না। কিন্তু এই বিরাট ছাত্র যুবদের আন্দোলন উত্তর ভারতের সমাজে ছড়িয়েছে এক বিজেপি বিদ্বেষ, বিজেপি শাসনের ওপরে এক অনাস্থা ছড়িয়েছে সর্বত্র। আর সেই অনাস্থা ভোটে বিজেপি বিরোধীদের বিরাটভাবেই সাহায্য করবে। সেই অনাস্থা ভোট, অর্থাৎ বিজেপিকে চাইছি না, সেটা বিরোধীদের সাহায্য করবে।
হ্যাঁ, ভাবিনি এত তাড়াতাড়ি এক যুব বিদ্রোহ গড়ে উঠবে, আমরা ভাবিনি। আমরা জেনজি সম্পর্কে এত আশা আমাদের ছিল না, আর তা এরকম ব্যাপক আকার ধারণ করবে সেটাও ভাবিনি। এবং এটাও ভাবিনি যে সেই বিদ্রোহের এমন চটজলদি পরিণাম আমরা দেখতে পাবো। আমি ভেবেছিলাম এক কাঁটে কাটাক্কার হবে, বাঁকিপুরে শেষমেশ ওই আরজেডির ভোট কাটাকুটির ফলে লড়াইটা বিজেপির আয়ত্তে চলে যাবে। হলো কি, মাত্র একটা রাউন্ডে বিজেপি উল্লেখযোগ্যভাবে এগিয়ে, বাকি 3টে রাউন্ডে সামান্য সামান্য ভোটে এগিয়ে আছে বিজেপি। 27টা রাউন্ডের প্রতিটাতে বিজেপি হেরেছে। এবার এক সহজ খেলা শুরু হবে, একটু নজর করলেই বুঝতে পারবেন বিজেপি এই ঝড়কে সামাল দেবার কাজ করবে। মানে যে বিজেপি এতদিন প্রোঅ্যাক্টিভ ভাবে দল চালিয়েছে, দেশ চালিয়েছে, তারা যা বলেছে তাই হয়েছে, এবারে তারা রিঅ্যাক্টিভ হবে, অর্থাৎ ওধার থেকে কি আসছে সেটাকে সামলানো, যা হচ্ছে তাকে আপাতত সামাল দেওয়াটাই প্রথম কাজ হবে। প্রধানমন্ত্রী সেটা শুরু করে দিয়েছেন, জেনজিদের সঙ্গে কমিউনিকেশনের কাজটা শুরু করেছেন, কিন্তু সমস্যা হলো উনি জেনজিদের ভাষাটাই বোঝেন না, কাজেই খেলা আরো জটিল হচ্ছে। শুরুতেই তাদের বাচ্চা ছেলে ইত্যাদি বলে চটিয়েছেন, তারপরে ক্ষমা করে দেবার কথা বলেছেন, তারপরে তাদেরকে বিপথে না যাবার অনুরোধ করেছেন। ভাবুন একবার কমিউনিকেশনটা, জেনজিদের সঙ্গে কমিউনিকেশন, তারা এগুলো কিভাবে নিল, মিসকমিউনিকেশনের জায়গাটা কি হলো, জেনজিদের কাছে কি মেসেজ পৌঁছলো? এক, তারা বাচ্চা, তারা অবোধ, আমরা অবোধ, আমরা বাচ্চা, তারা ভাবছে। 2, তারা বিপদে চলে যাচ্ছে, মানে আমরা বিপদে চলে যাচ্ছি, জেনজিরা ভাবছে। আর 3 নম্বর, তারা ভুল করেছে এবং প্রধানমন্ত্রী তাদের ক্ষমা করে দিয়েছে। যাব বাবা, তারা মার খেলো, তারা বসে থাকলো, এতদিন ধরে অনশন করলো, তাদের ঘরে গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে, তাদেরকে প্রধানমন্ত্রী ক্ষমা করে দিচ্ছে। কমিউনিকেশনের সমস্ত শর্ত ভেঙে এরকম এক মনোলোগ আদতে বুমেরাং হয়েছে। 2, বিজেপির মধ্যে মোদী শাহ বিরোধী লবি সক্রিয় হয়ে উঠছে। হ্যাঁ, তারা এতদিন বিভিন্ন কারণে মুখ বুঝেছিলেন, যারা মুখ খুলবেন। প্রশ্ন তো উঠবেই, এ কেমন জাতীয় সভাপতি যিনি নিজের আসনটুকু ধরে রাখতে পারেন না। এমনিতেই এই দুদুভাতে সভাপতি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। 3 নম্বর, কংগ্রেসকে ঘিরেই এক বিরোধী ঐক্য গড়ে ওঠার বিরাট কোনো বাধা আর নেই। খেয়াল করে দেখুন, ওই গুজরাটের আসনে গতবার আপ প্রার্থী প্রায় 10% ভোট কেটেছিল, এবারে আপ প্রার্থী ওখানে ছিলই না, অর্থাৎ আপ ওখানে প্রার্থী দেয়নি। 4 নম্বর, এক বড়সড় সংখ্যার আমলা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এবারে নড়ে চড়ে বসেছেন। হ্যাঁ, তাদের নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে। বিচারপতি একজন বলেছেন, এক গোষ্ঠীকে পোকামাকড়ের সঙ্গে তুলনা করাটা উচিত নয়। এক আমলা মধ্যপ্রদেশ কৃষক আন্দোলনের মধ্যস্থতাকারীদের অন্যতম, তাকে আন্দোলনকারী কৃষকরা সম্বর্ধনা দিচ্ছেন। এরকম এই উত্থানের সময় আমলারা খানিকটা সতর্ক হয়ে যান। 5, সংবাদপত্রের আকাশে কেমন যেন টকটক গন্ধ। না, টিভিতে নয়, কিন্তু ইংরেজি আর হিন্দি নিউজ পেপারে খবর ছাপা শুরু হয়েছে, ঘাপলা বেরিয়ে আসছে, কেনা জানে তারাই হলেন সর্বশ্রেষ্ঠ হাওয়া মোরগ। 6, কিছু শিল্পপতিরা এই সুযোগকে হাতছাড়া করবেন না বলেই হাত বাড়াচ্ছেন বিরোধী দলগুলোর দিকে। 7, প্রশান্ত কিশোরের ম্যাজিক দেখানো এখনো বাকি, এবার সেই খেলাও শুরু হবে। 8, দলবদলের যে খেলা চলছিল সেই খেলা কিছুটা হলেও থমকাবে, আর বিজেপির দুটো মূল শরিক দলের ওপর বিজেপিকে আরো বেশি, অনেক বেশি নির্ভর করতে হবে। সব মিলিয়ে জেনজিদের আন্দোলনের পরে এই 3টে উপনির্বাচন অন্তত এটুকু তো সাফ বলে দিয়ে গেল যে অনড় এক রথের ঘোড়া থমকে দাঁড়িয়েছে। সমস্ত সিমটম যা যা দেখতে পাচ্ছি, সেই সিমটমগুলো বলছে, ইঙ্গিত দিচ্ছে এক উল্টা গিনতি শুরু হয়ে গেছে। এখন দেখার সেই চাকাকে আবার বিজেপি কিভাবে সামনের দিকে নিয়ে যাবার চেষ্টা করে। ভাবুন ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।